হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা আরো একটি সাফল্যের কাহিনী নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমাদের সামনে আছে এমডি রফিকুল ইসলাম, যে ডব্লিউবিসিএস 2022 এ গ্রুপ সি পোস্টে জয়েন্ট ভিডিও হিসাবে সিলেক্টেড হয়েছে। আমরা এমডি রফিকুল ইসলামের সাফল্যের কাহিনী শুনবো এই ভিডিওতে। পরের ভিডিওতে তার বুক লিস্ট, স্ট্র্যাটেজি এবং নতুনদের জন্য কি পরামর্শ সেই বিষয়ে শুনবো। তো এমডি রফিকুল ইসলাম, তোমাকে কনগ্রাচুলেশন সবার প্রথমে। থ্যাংক ইউ। তোমার কাছ থেকে শুনতে চাই, বলো তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা কোথা থেকে আসছো সেটা সম্পর্কে একটু বলো। প্রথমেই হেলাল ভাইকে ধন্যবাদ জানাই আমাকে এই অপরচুনিটি দেওয়ার জন্য। অ্যাটলিস্ট আমি আমার সম্পর্কে সংক্ষিপ্তভাবে যতটা পারবো আমি তুলে ধরবো। তো আমার পরিচয়, প্রথমেই আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, আমার বাড়ি বীরভূম জেলার লাভপুরে। আহ, আমি 2016 সালে বিটেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে বিটেক কমপ্লিট করার পর আমি প্রায় আর 3 বছরের মতো কাজও করি, 2-3টে কোম্পানিতে কাজ করেছি। তারপরে আমি প্রিপারেশন নিই। বর্তমানে আমি 2022 ডাব্লিউবিসিএস পরীক্ষার রেজাল্টে গ্রুপ সি তে র্যাঙ্ক 9 জয়েন্ট ভিডিও হিসাবে সিলেক্টেড হয়েছি। আহ, আমার পরিবারে এখন আমরা 6 জন সদস্য রয়েছি, আমি পরিবারের বড় ছেলে। সেক্ষেত্রে পরিবারের অনেক দায়িত্বও ছিল। যাই হোক, ওভারঅল বাবা মায়ের দোয়া এবং আরো অনেক ভালো মানুষের দোয়া এবং তাদের শুভেচ্ছার এবং জন্য হয়তো আজকে কিছুটা হলেও একটা সফলতার সিঁড়ি চড়তে পেরেছি। আচ্ছা, রেজাল্টের দিনে কিরকম অনুভূতি হয়েছিল? রেজাল্ট, আমি একটা ব্যাপার যে আমি তো বর্তমানে ডাব্লিউবিএসিটিসিএল এ কর্মরত অফিস এক্সিকিউটিভ হিসাবে, এবং আমি জলপাইগুড়িতে পোস্টেড রয়েছি। তো ব্যাপার হচ্ছে যে সেই সময় আমার কাছে আমার বাবা মা বেড়াতে এসেছিলেন। হ্যাঁ, তো একটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল যে আমার রেজাল্টের অন্যান্য বারে যখন আমি ডাব্লিউবিএসিটিসিএল এর রেজাল্টটা দিই তখন ফোনের মাধ্যমে রেজাল্টটা দিয়েছিলাম, কিন্তু এবারে গ্রুপ সি এর রেজাল্টটা সামনাসামনি দিতে পেরেছিলাম, যার ফলে বাবা মায়ের যে চোখে একটা খুশি এবং তাদের যে একটা আনন্দ যেটা চোখের সামনে ভেসে উঠছিল, এটা একটা আলাদাই মাত্রা যোগ করেছিল। প্লাস আমার নিজেরও স্বপ্ন ছিল যে একজন নিজেকে ডাব্লিউবিসিএস অফিসার হিসাবে দেখা। তো সেই অনুভূতিটা পূরণ হওয়া একরকম এক্সপ্রেস করা যায় না। আশা করছি যখন তোমরাও তোমাদের স্বপ্ন পূরণ করবে বা ডাব্লিউবিসিএস অফিসার হিসাবে সিলেকশন নেবে, তখন এই ফিলিংসটা এর কোনো বর্ণনা হয় না। তো খুবই খুশি, খুবই একটা দারুণ। শুধু আমি নয়, আমার পরিবারের সঙ্গে আরো আমার যত ওয়েল উইসার ছিল, আমার পাড়া প্রতিবেশী থেকে শুরু করে সবাই দারুণ ভাবে খুশি হয়েছে এবং সেই তার সেলিব্রেশন হয়েছে। ওভারঅল খুব একটা মানে হ্যাপি পরিবারই ছিল আর কি। খুব সুন্দর অনুভূতি, মানে বাবা মার সামনে একটা সাকসেস পাওয়ার যে আনন্দ, সেই আনন্দটা সামনাসামনি ভাগ করে নেওয়ার মধ্যে সত্যি এক অনন্য অনুভূতি। আমি হয়তো সেটা পাইনি, আমি কলকাতায় মেসেছিলাম বা আরো হাজার হাজার ছেলেরা যারা কলকাতা বা বহরমপুর বা অন্যান্য জায়গায় মেসে থাকে, তারা দেখো মেসি থেকে রেজাল্টটা পাই, বাবা আমাকে ফোনে বলে। আহ, এই একদম, অনুভূতিটা পাওয়া যায় না সব ক্ষেত্রে। তো এটা একদম। তোমার ক্ষেত্রে তুমি লাকি, বলতে পারি তুমি লাকি। হ্যাঁ, সে সে বলা যেতেই পারে যে সেই দিক দিয়ে লাকি। 2016 সালে তুমি বিটেক পাস করো, তারপর তুমি কবে থেকে ডব্লিউবিসিএস এর প্রস্তুতি নেওয়া শুরু করেছো? এই ব্যাপারে আমি একটু বলে নিই যে ডাব্লিউবিসিএস সম্পর্কে আমার ধারণা খুব একটা ছিল না। মানে আমরা যে ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছি, সেক্ষেত্রে আমাদের মনে হতো যে যারা ডাব্লিউবিসিএস অফিসার হয় বা বিডিও বা জয়েন্ট বিডিও এরকম র্যাঙ্কের অফিসার হয়, তারা অন্য গ্রহের প্রাণী। সিরিয়াসলি বলছি, তাদেরকে মনে হতো যে এদের মধ্যে এক্সেলেন্ট কোয়ালিটি থাকে, এক্সট্রা অর্ডিনারি লেভেলের মানুষ হয় এরা। সেই লেভেলে পৌঁছানো হয়তো আমাদের মতো সাধারণ একদম যাদের কোনো ব্যাকগ্রাউন্ডে সেরকম কোনো শিক্ষিত লোক নেই, যাদের সেরকম কোনো গাইড নেই, এরকম টাইপের আমাদের মতো ছেলেদের কাছে আমাদের এরকম মনে হতো যে ডাব্লিউবিসিএস হওয়া হয়তো আমাদের মতো ছেলেদের জন্য সম্ভব নয়। কিন্তু একটা হয় কি, ভাগ্যক্রমে আমাদের গ্রাম থেকে 2 জন ডাব্লিউবিসিএস অফিসার রয়েছে।
আমি তৃতীয়। আর একটা ব্যাপার যে তাদেরকে দেখে মনে হয় যে তারাও যদি করতে পারে তো আমিও পারি। এবার ডাব্লিউবিসিএস কেন পড়বো সেটা নিয়ে আসি। আমি অ্যাকচুয়ালি তখন কাজ করছিলাম, তখন আমি দুর্গাপুরে একটা কাজের সঙ্গে যুক্ত ছিলাম। তখন প্রায় অনেকেই আমার আন্ডারে একটা একটা টিম নিয়ে কাজ করতাম আমি। সেক্ষেত্রে তখন একটা অনুভূতি আসে যে আমি মানুষের জন্য যদি কিছু করতে পারি, তো সেই ক্ষেত্রে একটা ভালো কিছু, মানে নিজের একটা স্যাটিসফ্যাকশন আসবে যদি আমার আমি বিশেষভাবে এই সমস্ত যারা কি বলবো, আমার কাছে যারা কাজ করছিল তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তাদেরকে দেখা, তো মনে হচ্ছিল যে কিছু একটা করা যেতে পারে। তখন আমার প্রথম আইডিয়া আসে যে মনে হয় যে আমি ডাব্লিউবিসিএস টা নিয়ে আমি এক্সপ্লোর করতে শুরু করি। সেক্ষেত্রে অনেক ইউটিউবে ভিডিও দেখি, সপ্তর্ষি নাগ স্যারের ভিডিও আমার চোখের সামনে আসে। এই সমস্ত কিছু দেখার পর আমার মনে হয় যে ডাব্লিউবিসিএস টা আমিও চাইলে হবে, মানে একটা ভিতর থেকে অনুভূতি হয়, একটা কনফিডেন্স বিল্ড হয় যে আমি যদি চাই তাহলে হতে পারে। প্লাস আরো যেহেতু তো অলরেডি দুজন ডাব্লিউবিসিএস অফিসার হয়েছিল, তারাও একটু মোটিভেট করেছিল আমাকে যে তুই বেকার প্রাইভেটে পড়ে না থেকে একবার ডাব্লিউবিসিএস দেখ। এবার সেই ক্ষেত্রে আমার এবার কি হয় যে আমি কাজ করছি, তো তারপরে করোনা লকডাউন চলে আসে। লকডাউন চলে আসার পর কাজ প্রায় শেষ, আমি বাড়িতে বসি। এবার তখন আমি প্রাইভেটে চাকরির জন্যই চেষ্টা করছিলাম, কিন্তু বাবা মা সবাই প্লাস আরো অন্যান্যরা কিছু, তারা আমাকে ইন্সপায়ার করে যে আর প্রাইভেটের জন্য না দেখে, বিশেষ করে আমার মা, হ্যাঁ, যে প্রাইভেটে তো অনেক দেখলি, প্রাইভেটে একটা জব ইনসিকিউরিটি রয়েছে, সবকিছু রয়েছে, তো সেই দিকে না দেখে এইবার একবার সরকারি চাকরির জন্য চেষ্টা কর। তখন আমার ব্যাপারটা মনে হয় যে হ্যাঁ, অন্তত আমি একবার চেষ্টা করে দেখতেই পারি, যাতে আমার একটা পরবর্তীতে খারাপ লাগা না আসে যে কেন আমি চেষ্টা করলাম না। তো ঠিক সেই কারণেই আমি সরকারি চাকরির প্রিপারেশন নিয়ে শুরু করি, এবং প্রথম আমি টার্গেট করেছিলাম যে ডাব্লিউবিসিএস টাকেই। কারণ ডাব্লিউবিসিএস টার্গেট করলে অন্যান্য যে সমস্ত এক্সাম রয়েছে পশ্চিমবঙ্গে সমস্ত এক্সাম কভার হয়ে যাচ্ছে। প্লাস এতটুকু কনফিডেন্স ছিল যে ডাব্লিউবিসিএস পাবো কি পাবো না জানি না, তখন সবে শুরু করেছিলাম, বাট ডাব্লিউবিসিএস নিয়ে সঠিকভাবে পড়াশোনা করলে আমি অন্য কোনো না কোনো চাকরি পেয়ে যাব। ঠিক এরকম একটা কনফিডেন্সের সঙ্গে আমি নেমেছিলাম এই প্রিপারেশনে। একদম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক হচ্ছেন মা। মায়েরা হয়তো জানেন কম, পড়াশোনায় হয়তো আমাদের গ্রামাঞ্চলের মায়েরা অত পড়াশোনায় বা শিক্ষা দীক্ষায় এগিয়ে না, তারা জানে কম কিন্তু বোঝে বেশি। তারা সঠিক দিশাতে গাইড কোনো না কোনো ভাবে করে দেয় আমাদের। তো এবার আসি, তো তুমি যেটা বললে যে তুমি বেসরকারি চাকরি করতে, তোমার ক বছরের চাকরির এক্সপিরিয়েন্স ওখানে বেসরকারি? প্রায় 3 বছর, 3 বছর হবে, 3 বছর একটু বেশি। 3 বছর? 3 বছরের বেশি? তাহলে তুমি ডব্লিউবিসিএস এর প্রিপারেশন কত বছর বয়সে শুরু করেছো? অ্যাকচুয়ালি আমার প্রিপারেশন শুরু করি আমার তখন প্রায় 26.5 বছর, মানে 27 বছর রানিং, সেই অবস্থায় আমি প্রিপারেশন শুরু করি। এখানে একটা কথা বলি, 2016 সালে আমার বিটেক কমপ্লিট হওয়ার পর তারপরে আমি যখন বিভিন্ন কাজের সন্ধানে বা কাজ করতে শুরু করি, তারপর থেকে কিন্তু বই থেকে প্রায় সম্পূর্ণ আমি দূরে। আমার 4 বছর আমি কোনো রকম কোনো বই পড়িনি। আমার কাছে গভর্নমেন্ট প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে 4 বছর যে বই থেকে আমি দূরে ছিলাম, সেই জায়গাটাকে কাটিয়ে উঠে আবার নতুন করে পড়াশোনায় নিজেকে মনোযোগ করা, আবার সেই জায়গাটাই ফিরিয়ে নিয়ে আসা যেখানে আমি মানে আহ, একটা লেভেলে নিজেকে নিয়ে যেতে পারবো, সেটা আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। যে বয়সে সবাই চাকরি বাকরি এখন পাচ্ছে আর কি, 24 বছর 25 বছর, আমি শেখ 26 বছর পেয়ে গেল। তো যে বয়সে সবাই চাকরি পাচ্ছে সেই বয়সে তোমার প্রিপারেশন শুরু করার যে রিস্ক, সেই রিস্কটা হয়তো এই কোভিড-19 এসেছিল, সেখানে লকডাউন হয়ে গেল, বেসরকারি ক্ষেত্রে অনেক ছাঁটাই হলো, তার ফলে যে একটা দেওয়ালের পিঠ থেকে গিয়েছিল। মানুষ বলে না যে দেওয়ালের পিঠ থেকে গেলে সব থেকে জোরে বাউন্স ব্যাক হয়, মানে তখন একদম। আর কিছু করার থাকে না, তখন মানে একাগ্রতাকে ভর করে মানুষ সাহস নিয়ে এগিয়ে যায়। তো সেটাই তোমার ক্ষেত্রে হয়েছে। তো এই বয়সে প্রিপারেশন স্টার্ট করার সময় তুমি তোমার ফ্যামিলিকে পাশে পেয়েছো, তো তোমার যে পারিপার্শ্বিক অন্যান্য যে পরিবেশ থাকে আমাদের, বন্ধু বান্ধব বা আহ, যে পুরনো কলিগ, তাদের যে একটা সার্কেল থাকে, সেই সার্কেলে তো তোমার কি মনে হয়নি যে কে কি বলবে, আমি এই বয়সে শুরু করছি যদি না হয়, এরকম কিছু মনে হয়েছে রিস্ক নেওয়ার ক্ষেত্রে? অবশ্যই সেটা মনে হয়েছিল, কারণ একটা ভয় তো ছিলই যে যদি না হতে পারি। হ্যাঁ, অবশ্যই ভয়টাই আমাকে পজিটিভিটি দিয়েছে, যে মনে হয়েছে যে যদি না হয় তাহলে অল্টারনেট কোনো লাইফ নেই, সুতরাং আমাকে হতেই হবে, দ্বিতীয় কোনো রাস্তা নেই আমার কাছে।
হতেই হবে। এবার মানে আমাকে আমাকে কথা অনেকেই বলেছে, অনেক লোকেই অনেক কথা বলেছে, তো সেসব আমি কখনোই পরোয়া করিনি। আমি আমার এই দিক দিয়ে একটু মেন্টালি স্ট্রং, বাট সাপোর্ট আমি পেয়েছি আমার ভাইদের কাছ থেকেও, আমি খুব সাপোর্ট পেয়েছি। বাবা মা তো সবসময় ছিল, তাছাড়া আরো অনেক ওয়েল উইসার রয়েছে, তারা আমাকে সবসময় ইন্সপায়ার করেছে যে না, অ্যাটলিস্ট তুই দেখ, অ্যাটলিস্ট চেষ্টা তো করতে পারিস। তো সেই ক্ষেত্রে আমার মানে আমার কখনো মনে হয়নি যে না আর ফিরে দেখবো। আমি যখন একবার ইনভলভ হয়ে গেছি যে হ্যাঁ আমি ডাব্লিউবিসিএস নিয়ে পড়বো, সিদ্ধান্ত যখন নিয়ে নিয়েছি, সুতরাং আর কোনো ফিরে তাকানোর কিছু নেই যে অল্টারনেট কোনো যে কিছু হবে আমি জানি না। আমার কাছে একটা ডিগ্রি আছে, কিছুটা এক্সপিরিয়েন্স আছে, হয়তো কিছু না কিছু করে ফেলবো আমি। হ্যাঁ, বাট আমি আমার বেস্ট দিয়ে একবার প্রিপারেশন করব, মানে অ্যাটলিস্ট আমার যেন রিগ্রেট না হয় পরীক্ষার হলে এক্সাম দিয়ে যখন বেরিয়ে আসবো, বেরিয়ে এসে আমার জন্য এই ফিলটা না আসে যে কাশ আমি আরো একটু ভালো করে পড়ে নিতাম, যাতে আমার আমি এক্সামটা আরো ভালো দিতাম। এই যে রিগ্রেট, এই জিনিসটা আমার মধ্যে আমি নিয়ে আসবো না। ঠিক সেরকম ভাবে আমি প্রিপারেশনটা স্টার্ট করেছিলাম। আমি যখন সত্যিই আমার কাছে খুব চ্যালেঞ্জিং ছিল যে 4 বছর পড়াশোনা না করার পরেও আমি তারপরে আবার বই খোলা, কিন্তু ওই যে দেওয়ালে পিঠ শুধু থেকে যাওয়া এই সমস্ত কিছু তো ছিলই। হ্যাঁ, কিন্তু যে হ্যাঁ না আমাকে করতেই হবে, আমার কাছে অল্টারনেট কোনো রাস্তা নেই, আমাকে সাকসেসফুল হতেই হবে, সফল হতেই হবে। যে কারণে যে এটা মানে আমি আমি টানতে পেরেছিলাম। শুধু বই খোলা না, ডব্লিউবিসিএস পেতে গেলে যে 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করতে হয়, সেই একাগ্রতা নিয়ে যে পড়াশোনা করা, সেটা সত্যিই চাপের 4 বছর পরে। তো মানুষ চাইলে সব পারে। তো সেই হিসাবে তুমিও আজকে জয় করেছো। তুমি যে বেসরকারি জবটা করতে, সেখানে তো তুমি টিম লিড করতে শুনেছিলাম হুম। যে তোমার আন্ডারে কয়েকজন কাজ করতো, কজন কাজ করতো? হ্যাঁ, প্রায় 55-60 জনের মতো ছিল। তো 55-60 জন তোমার আন্ডারে কাজ করছিল। তুমি একটা হ্যান্ডসাম স্যালারি ড্র করছিলে। এবার হঠাৎ করে এই ডব্লিউবিসিএস এর প্রিপারেশন নেওয়া শুরু করলে, তখন তো হঠাৎ করে একবারে জিরোতে নেমে আসে। তো তখন কিভাবে ম্যানেজ হয়েছে? মানুষ কি হয়? আ আমরা বেশি ইনকাম করলে বেশি খরচের দিকে আমাদের টেনডেন্সি হয়। এটা স্বাভাবিকভাবে হয়ে যায়। যেখানে আমরা যাচ্ছি ৫ মিনিট লাগে হেঁটে যেতে, সেখানে আমরা রিক্সা করে নিই। তো সেই হিসাবে তুমি কিভাবে নিজেকে এই ম্যানেজমেন্টটা করেছে? আর্থিক ম্যানেজমেন্ট। ওই যে কথায় আছে একটা, যে ইঞ্জিনিয়ারদের অ্যাডপশন ক্ষমতা খুব ভালো হয়। হ্যাঁ, তো ব্যাকগ্রাউন্ডটা ইঞ্জিনিয়ার ছিল। হ্যাঁ, যে কারণে আমরা ওই সব জায়গাতেই অ্যাডপ্ট করে নিতে পারি সেরকম একটা টেন্ডেন্সি ছিল। যাই হোক, ব্যাপারটাই আছি আমি। হ্যাঁ, যে হ্যাঁ আমার হাতে কিছু হয়তো টাকা পয়সা যা ছিল ছিল। এবার সেটা আমার ক্ষেত্রে কি হয়েছিল যে করোনা লকডাউন লাগার পর যখন আমি সেখানে ছিলাম, তো আমার পুরো টিম আমার সঙ্গে ছিল। তো তাদের পেছনে একটা হিউজ অ্যামাউন্ট খরচ হয়, সেখানে আমারও প্রচুর টাকা পয়সা সেখানে নষ্ট হয়। তো সেই ক্ষেত্রে প্রায় আমি যখন বাড়িতে আসি তখন আমি অলমোস্ট জিরোই হয়ে গেছিলাম, যে আমার কাছে আর তেমন কিছু ছিল না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে মানে একরকম অ্যাডপশন চলে এসেছিল ধীরে ধীরে। প্লাস সেখানে আমার শুধুমাত্র নিজের সিচুয়েশন নয়, করোনার সময় তো আমি আরো অনেককেই দেখেছি যাদের সিচুয়েশন খুব খারাপ ছিল। তো সেই ক্ষেত্রে মনে হয়েছিল যে না, সিচুয়েশন শুধু আমার একার নয়, এখানে এখানে যেহেতু সবারই হচ্ছে, সুতরাং এটা অ্যাডজাস্টমেন্ট করা এবং ধৈর্য ধরা ছাড়া আমার কাছে দ্বিতীয় কোনো রাস্তা নেই। হ্যাঁ, তো সেই জন্যই নিজেকে অনেকটা মানিয়ে নিতে পেরেছিলাম বলে মনে করি আমি। ডিসিশন তো নিয়ে নিলে যে ডব্লিউবিসিএস এর প্রিপারেশন নিবে, রিস্ক নিয়ে নিলে। তো এবার গাইডেন্স তো একটা দরকার। দিশাহীনভাবে তো এগোলে চলবে না। তুমি তো ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, অনেক সাবজেক্ট থাকে সেখানে। তো নিশ্চয়ই সেটা তখন বুঝেছিলে যে একটা স্মার্ট ওয়ার্ক যেটা বলে, একদম। স্মার্ট ওয়েতে রুট ম্যাপ তৈরি করে এগোতে হয়। তো সেই হিসাবে কিভাবে এগিয়েছে? আহ এই ক্ষেত্রে আমার একটা হেল্প ছিল। হেল্প বলতে কি, আমাদের গ্রামের যে দুজন ডব্লিউবিসিএস অফিসার পেয়েছিল তারাও অলরেডি হজ হাউসে ছিল। তো আমার কাছে মনে হয়েছিল যে আমি যদি অ্যাটলিস্ট সেখানে যেতে পারি তা আমার একটা আমি লাইন পাবো। তো একটা বেসিক প্রিপারেশন আমি একটা শুরু করেছিলাম। আমি প্রিপারেশন স্টার্ট করি 2020 প্রায় জুলাই আগস্ট নাগাদ শুরু করি। নিজের বেস্ট দিয়ে প্রিপারেশন করি। সত্যি কথা বলতে আমি যখন প্রথম প্রথম পড়াশোনা শুরু করি, আমার সবসময়ই কাটতো পড়াশোনা নিয়ে। হ্যাঁ, তো বই পড়া, মক টেস্ট, মানে বই পড়া যে চ্যাপ্টার পড়লাম সেই চ্যাপ্টার থেকে মক টেস্ট দেওয়া। আর একটা জিনিস আমি খুব ইউজ করেছি, টেলিগ্রাম কুইজ। হেলাল ভাইয়েরও মনে আছে মনে হয়। হ্যাঁ, তো আমি একটা পড়াশোনার মধ্যে দিয়ে যতটা পারতাম আমি থাকতাম, 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা আমি দেখিনি, আমার সারা সারা দিন পড়াশোনার মধ্যে দিয়েই কাটতো। আহ, যেটা আমি বুঝতে পারতাম না লেকচার নিতাম। এবার ভাগ্যক্রমে কি হয়, তারপরেই হজ হাউস থেকে নোটিফিকেশন আসে সেখানে করা এন্ট্রান্স এক্সামিনেশনের। তো সেটা আমি দিতে যাই। আমি
এক্সপেক্ট করিনি যে আমি পাবো, কারণ তুলনামূলকভাবে আমার প্রিপারেশন অনেক নতুন ছিল। হ্যাঁ, বাট যাই হোক, আলহামদুলিল্লাহ হয়ে গেছিল। হয়ে যাওয়ার পর সেটাই সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হয় আমার জীবনের। যে হজ হাউসে যাওয়ার পর সেখানে আমি গিয়ে দেখি যে আমার আশেপাশে যারা আছে বেশিরভাগই ডাব্লিউবিসিএস মেন্স দেওয়া বা ইন্টারভিউ দেওয়া এরকম অনেক ছেলে আছে। তো তাদের কাছ থেকে, তাদের সঙ্গে থাকা এবং তাদের কাছ থেকে এক্সপিরিয়েন্স নেওয়া এবং সেইটা আমি নিজের উপরে কাজে লাগানো বা তাদেরকে দেখে নিজের মোটিভেট করা। আমার মনে হচ্ছিল যে আমি 27 বছর বয়সে প্রিপারেশন স্টার্ট করছি, তারপরেও আবার আমি ওখানে গিয়ে দেখছি যে আমার চেয়েও বেশি এজের ছেলেরা রয়েছে যারা প্রিপারেশন করছে। তো সেটা একটা আমাকে মানে হীনমন্যতায় ভোগার ব্যাপার থেকে অনেকটা রক্ষা করতো, মনে হতো যে না, আমি ফিল্ডে আমি একা নই। হ্যাঁ, তো আহ, সেই জায়গায় গিয়ে একটা প্রপার গাইডেন্স হজ হাউসে থেকে, বিশেষ করে হজ হাউসের পরিবেশ এবং যে সমস্ত বন্ধুরা আশেপাশে ছিল বা দাদারা ছিল, ভাইরা ছিল, তাদের সঙ্গে মিলেমিশে যে একটা কম্পিটিটিভ ফিল্ড আমি এনজয় করেছি, সেটাকে আমি সফলতার একটা মেরুদণ্ড বলতে পারি। আমার সফলতার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান কিন্তু হজ হাউস কোচিং এর এবং হজ হাউসে থাকার ওই পরিবেশটার। ওয়েস্ট বেঙ্গল স্টেট হজ কমিটি ফিল্ড রেসিডেন্সিয়াল একদম, কোচিং। একদম। তো এবার প্রথম চান্সে তুমি পিটি পাস করেছো 2021। 2021 তোমার এমসিকিউ মার্কসও হাই ছিল মেন্সে। তো ফাইনালি যখন হলো না, তখন কি রকম কি অনুভূতি হলো যে কোনো উম, কোনো গ্রুপে ডাক আসলো? একদম। আমি 2021-এর 21-এ আমার প্রথম ফার্স্ট অ্যাটেম্প ছিল, আমি প্রিলিমিনারি পাস করি। মেন্সেও আমার এমসিকিউ মার্কস খুব ভালো ছিল, তো পরবর্তী রেজাল্ট বেরোনোর পর আমি দেখি যে আমার 548-এর মতো এমসিকিউ ছিল এবং বাংলাতে ছিল সম্ভবত 114, বাট ইংরেজিতে দুর্ভাগ্যক্রমে অনলি 48। যে কারণে হয়নি। 710 টোটাল কাছাকাছি আসছিল, 723 কাট অফ গেছিল আমাদের। তো রেজাল্ট দেখার পর তো নিরাশ হয়েছিলাম, বাট যখন আমার প্রথম রেজাল্ট বেরোয়, যখন দেখি যে না, নিজের নামটা নেই, চরম হতাশ হয়েছিলাম। কারণ তার আগে আরো দুটো এক্সামের রেজাল্ট বেরিয়েছে যেখানে আমার মার্কস অনেক হাই ছিল, সেক্ষেত্রে আমার ফাইনাল লিস্টে নাম আসেনি। তো যখন এরকম সিচুয়েশনে যাচ্ছি, উম, চরম ভাবে নিরাশ লাগছিল, মনে হচ্ছিল যে কি হবে না হবে। বাট ওই যে যে না, আমাকে পেতেই হবে একরকম। হ্যাঁ, তো ঘুরে দাঁড়ানোর একটা টেন্ডেন্সি, যে হাল ছাড়বো না, যতদিন না পারছি, না পাচ্ছি নিজের লক্ষ্যে, ততদিন পর্যন্ত কন্টিনিউয়াসলি টেনে যাবো। সেই একটা ব্যাপার ছিল। একদিন এক হয়, হ্যাঁ, এরকম আমিও মানুষ। তো একদিন তো কষ্ট হয়েছিল যেদিন রেজাল্ট বেরোয়, কিন্তু একটা মজার জিনিস ছিল যে যেদিন আমার রেজাল্ট বেরোয় সেই দিনই আমি বর্তমানে যে চাকরিটা করছি সেই চাকরির ইন্টারভিউ ছিল। তো সকালবেলায় ইন্টারভিউটা ঠিকঠাক দিয়েছিলাম, আর বিকেল বেলায় যখন দেখলাম যে আমার রেজাল্টে হলো না, তখন নিরাশ লাগছিল, আবার ইন্টারভিউর জন্য একটা আশাও লাগছিল যে হয়তো হয়ে যেতেও পারে, ওই চাকরিটা না হোক এটাও হয়ে যাবে। তো দুটোর কম্বিনেশন একটা অদ্ভুত রকমের রিল্যাক্সেশন, মানে কি বলবো, ফিলিংস আসছিল। আর তারপরে এর যখন রেজাল্ট বেরোয়, তার আগে খুব সম্ভবত 2022-এর মেন্সটা হয়ে গেছিল। তো 2022-এর মেনে আমার এমসিকিউ স্কোর ছিল খুব খুব ভালো, মানে আমি খুব কম জনকে দেখেছি যে আমার ধারে কাছে আসে। তো সেই ক্ষেত্রে আরো একটা কনফিডেন্স দিচ্ছিল, মনে হচ্ছিল যে হয়তো 21-এ হলো না, 22-এ তো আমি পেয়েই যাবো, এরকম মনে হচ্ছিল, একটা কনফিডেন্স ছিল। তো সেই সিচুয়েশনে দেখে দেখো, একটা বিফলতাকে ধরে আমি আঁকড়ে ধরে তো আমার তো কোনো লাভ নেই। আমি যখন দেখছি আমার ফাইনালিস্টে নাম নেই, সুতরাং আমার সেখানে কিছু করার নেই। আমি দুঃখ করতে পারি, বাট একদিন করতে পারি, দুদিন করতে পারি, কেউ এক সপ্তাহ, এক মাস দুঃখ করা কোনো মানেই হয় না। যে হ্যাঁ, যা হয়ে গেছে পেরিয়ে গেছে, দেখতে আমার কিছু করার নাই, ছেড়ে দাও, আমাকে সামনে দেখতে হবে, এগিয়ে যেতে হবে। ঠিক এইরকমই একটা টেন্ডেন্সি আমার মধ্যে ছিল, যে কারণে আমি মোটামুটি সেই সিচুয়েশন থেকে বেরিয়ে নিজেকে আমি আবার পড়ায় মনোযোগ দিই এবং সেভাবে পড়াশোনা কন্টিনিউ করি। তো 22-এর মেন্স দেওয়ার পর তুমি পিটিতে যখন ডাকটা আসলো, তখন কি অনুভূতি ছিল? হ্যাঁ, এটা আহ, একটা আমার এক্সপেকটেশন ছিল যে হ্যাঁ, হয়তো কোয়ালিফাই করে যাব। পিডিতে যখন ডাক আসে, নামটা যখন দেখতে পাই, তখন মানে দারুণ আনন্দ পেয়েছিলাম। মানে মনে হচ্ছিল যে হ্যাঁ, আমি স্বপ্ন পূরণের আরো এক ধাপ এগিয়ে গেলাম। হ্যাঁ, আর এটি নিয়ে আমার একটু চাপ ছিল যে হ্যাঁ, প্রথমবার পিএসসি তে ইন্টারভিউ দিতে যাচ্ছি, সেক্ষেত্রে গাইডেন্স তো লাগবেই, সবকিছু লাগবেই। কিন্তু কি বলবো, যে হ্যাঁ, মনে হচ্ছিল যে না, এইবার পিটিটাই আমাকে বেস্ট দিতে হবে। আমার মধ্যে যা আছে, কোয়ালিটি আছে, আমি হয়তো ওই অল্প দিনে বিশাল কিছু তো ডেভেলপ করতে পারবো না, যা আছে আছে, বাট আমার নিজের যেটা যে কোয়ালিটিটা আছে সেটা তাদের সামনে রিপ্রেজেন্ট করতে হবে ঠিকঠাক করে। ঠিক সেরকম একটা প্রিপারেশন নিয়ে, মোটামুটি মানে সেরকম ভেবে আমি আমার প্রিপারেশনটা স্টার্ট করি পিটির জন্য। সেরকম ভাবে গাইডেন্সও নিতে থাকি, তোমাদের জিডি থেকেও গাইড নিই। হ্যাঁ, তো ওভারঅল ঠিকই ছিল। তো যখন তোমার নাম আসলো পিটি লিস্টে বা তোমার ফাইনাল রেজাল্টের পর,
তখন তোমাকে ওই যে সিদ্ধান্তটা নিয়েছিলে প্রস্তুতির, সেই সিদ্ধান্তের কথা মনে পড়ছিল? যে একদম, একদম। যাক আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি। একদম, হ্যাঁ। সেটা সেটা তো মানে বলতে মানে কি বলবো, এক্সপ্রেস করা যাবে না যে তখন কি ভাবছিলাম ভিতর থেকে একরকম মনে হচ্ছিল যে না, নিজেকে অনেক হালকা লাগছিল। যে হ্যাঁ, আমি যে চেষ্টাটা করেছি, যার জন্য আমি মেহনতটা করেছি, যে এক্সামের জন্য, হ্যাঁ, সেটাই যখন আমরা সফলতা লাভ করি তখন তার একটা যে ফিলিংস থাকে, থাকে, সেটা একমাত্র কি বলবো, এক্সপ্রেস করা যায় না। সেটা যখন তুমি ফিল করবে ব্যাপারটা, সেই ব্যাপারটার মতো তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, অলরেডি যদিও আমি একটা চাকরি করছি, যেটা এই আলহামদুলিল্লাহ ঠিকঠাকই আছে সবকিছুই, তবু ডাব্লিউবিসিএস গ্রুপ সি হিসাবে বা জয়েন্ট ভিডিও হিসাবে সিলেকশন নেওয়ার পর সেটা একটা আলাদাই অনুভূতি ছিল। মনে হচ্ছিল যে না, অ্যাটলিস্ট আমি যে রাস্তায় বেরিয়েছি সেই রাস্তায় আমি কিছুটা হলেও অ্যাচিভ করতে পেরেছি। বাকি তো আমার সার্ভিসে ডিপেন্ড করবে। নিজেকে কিভাবে মোটিভেট রেখেছো প্রিপারেশন ফেজে? তখন বিশেষ দেখো, তো একটা লম্বা জার্নি, 3 বছর 3.5 বছর লেগে যাচ্ছে, আর একবার না পেলে তো আরো বেড়ে গেল 2 বছর। নিজেকে মোটিভেট করার ক্ষেত্রে একটা বড় মোটিভেশন হিসেবে কাজ করে, সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, যে আমার কাছে আর কোনো রাস্তা নেই, আমাকে হয় চাকরি পেতেই হবে, নচেত আমার কাছে কোনো রাস্তা নেই। এর চেয়ে বড় মোটিভেশন কিছু হয় না। আহ, আমাকে আমার বেকারত্ব দূর করতে হবে, এটাই ছিল আমার সবচেয়ে বড় মোটিভেশন। যে হ্যাঁ, আমাকে অ্যাটলিস্ট একটা আইডেন্টিটি আমাকে তৈরি করতে হবে। তারপরে তো রয়েছে, হ্যাঁ, মা বাবার অবস্থা রয়েছে, পারিবারিক অবস্থা রয়েছে, প্লাস অন্যান্য সমস্ত যারা যারা পিছনে লাগা লোক রয়েছে তাদের ক্ষেত্রে সেগুলো তো রয়েছেই। কিন্তু আলটিমেটলি আমার কাছে এই ব্যাপারটা ছিল সবচেয়ে বেশি, যে হ্যাঁ, অ্যাটলিস্ট আমি যে রাস্তায় বেরিয়েছি সেটাতে আমাকে কামিয়াব হয়ে দেখাতেই হবে। আচ্ছা, ডব্লিউবিএসসিটিসিএল এর জব পাওয়ার সময় তোমার পারিপার্শ্বিক যে মানুষজন থাকে তাদের কি এরকম দেখেছিলে? আর জয়েন্ট ভিডিও সিলেক্টেড হওয়ার পর কিরকম ওভারঅল সবার পরিণতি কিরকম দেখেছিলে তোমার প্রতি তাদের যে অনেক ব্যবহার পার্থক্য, হুম, হুম। অনেক পার্থক্য দেখেছি আসলে। ডাব্লিউবিএসসিটিসিএল এটা পাবলিক সেক্টর পড়ছে, তো মানে এমন অবস্থা, কিছু কিছু মানুষ এরকম বলছে যে বেসরকারি কোম্পানিতে চাকরি করছে, এই করছে ওই করছে, মানে যারা ওয়েল উইশার থাকে না তারা ধরে নেয় কিছু না কিছু একটা খুঁত পেলেই হলো। তো এটা সব জায়গাতে থাকে, সমস্ত অ্যাসপিরেন্টদের পিছনেই থাকবে কিছু কিছু মানুষ আছে যারা তোমার কখনোই ভালো চায় না। তারা চাইবেও না, তাদেরকে খুশি করতে যাবে না কখনোই, তুমি তোমার মানে নিজের মতো করে কাজ করতে যাবে। তো তাদের ক্ষেত্রে আমি তো তখন দেখেছিলাম, বাট আমি তাদেরকে কখনোই পাত্তা দিইনি, যে যে যা বলছে বলুক। আমার ছিল যে হ্যাঁ, অ্যাটলিস্ট আমি জানি যে আমার জার্নিটা আমি ডাব্লিউবিসিএস অফিসার হিসাবে, মানে যতদিন পর্যন্ত ডাব্লিউবিসিএস অফিসার না হতে পারছি ততদিন পর্যন্ত কন্টিনিউয়াস চালাবো। তো সেই জন্যই আমি কি বলবো, ওদেরকে গুরুত্ব দিইনি। কিন্তু যারা ওয়েল উইশার ছিল আমার তখন, যারা সেই চাকরিতে যারা খুশি হয়েছিল, তাদের খুশিটা এখন কয়েক গুণে বেড়ে গেছে যখন তারা জানতে পারে যে আমি জয়েন্ট ভিডিও হিসাবে সিলেক্টেড হয়েছি। আর এটাই জরুরি, এটাই মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট। আচ্ছা, তোমার এই প্রিপারেশন ফেজে কোনো আদর্শ বা কোনো ইম্পর্টেন্ট তোমার মনে হয়েছে যে এই বাণীকে আমি আদর্শ হিসেবে মেনে নিচ্ছি, এরকম কিছু ছিল? অনেক অনেক অনেক, হ্যাঁ, অনেক বাণী আছে। শুধুমাত্র এখানে নয়, আমি আগে যেখানে কাজ করছিলাম সেখান থেকে আমি অনেক কিছু শিখেছি, বিশেষ করে সাইকোলজিক্যাল ব্যাপার ছিল। যে একটা কোনো পার্টিকুলার বাণীকে আমি বলবো না, হ্যাঁ, যে করতে, বাট সেই ক্ষেত্রে আমার ক্ষেত্রে কিছু সাইকোলজিক্যাল ট্রিকও ছিল, কিছু বাণীও ছিল যেগুলো আমাকে সবসময় মোটিভেট করতো। তার মধ্যে যেমন একটা, হ্যাঁ, যে সফল ব্যক্তি আর অসফল ব্যক্তির মধ্যে একটা পার্থক্য আছে। যে সফল ব্যক্তিরা এমন কিছু কিছু কাজ করে যে কাজগুলো করতে তাদের ভালো লাগে না, তারপরেও তারা করে, কারণ তারা জানে যে ওই কাজটা করলেই আমার কামিয়াবি আছে। কিন্তু অসফল ব্যক্তিরা সেই কাজটা করে যেটা তাদের ভালো লাগে। এটা একটু এক্সপ্লেন করে দিই, নাইলে হয়তো অনেকে ভুল মিনিং করতে পারে। মানে সত্যি কথা বলতে গেলে অনেকের আছে যারা পড়াশোনা করতে ভালো লাগে না, যাদের সিনেমা দেখতে, রিল স্ক্রোল করতে, এই সমস্ত কিছু করতে তাদের বেশি ভালো লাগে। হ্যাঁ, তো সেইটা হচ্ছে তার কমফোর্ট জোন। সে যদি তার কমফোর্ট জোন থেকে না বেরোয়, তাহলে কিন্তু সে কখনোই মানে প্রতিষ্ঠিত হতে পারবে না, বা যে যে জিনিসটাকে সংক্ষিপ্তভাবে সফলতা বলা হয়, সফলতা লাভ করে কিন্তু তার ক্ষেত্রে চাপ হয়ে যাবে।
তো সফল ব্যক্তিরা এই জিনিসটা জানে যে তাকে এমন কিছু করতে হবে, তার পড়তে মন লাগছে না। সত্যি কথা বলছি, আমি যখন শুরু করি 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা এরকম করে পড়াশোনা করা, তখন আমার মন লাগতো না, তারপরেও জোর করে আমি নিজেকে বসিয়ে রাখতাম শুধুমাত্র এই কারণেই, কারণ আমার একটা জিনিস মনে হচ্ছিল যে আমাকে আমার যদি আমি সফল হতে চাই তো আমাকে সেই কাজটা করতে হবে, যে কাজটায় সফলতা রয়েছে সেই কাজটা আমার পছন্দ হোক আর না হোক। আর এই কাজটা কন্টিনিউয়াসলি করতে করতে ধীরে ধীরে একটা ডিসিপ্লিন তৈরি হয়ে যাবে। তো ডিসিপ্লিন তৈরি হয়ে গেলে তখন সেই কাজটা করা আসান হয়ে যায় আমাদের ক্ষেত্রে। এটা ছিল সবচেয়ে বড় আমার কাছে একটা মানে মোটিভেশন, যার কারণে আমি নিজেকে অনেকক্ষণ বসিয়ে রেখে পড়তে পারতাম, মেহনতটা করতে পারতাম। আর এই মেহনত চলার ক্ষেত্রে আমি নিজেকে একটা টার্গেট দিতাম প্রত্যেক আমার, তোমরা তো দেখেছোই যে আমার টেবিলের সামনে আমার একটা উইকলি টার্গেট থাকতো, একটা মান্থলি টার্গেট থাকতো, যেখানে আমার টার্গেট ফিক্স করে থাকতো যে আমি এইগুলো পড়বোই পড়বো। মানে টার্গেট আমার অ্যাচিভ করতেই হবে, যতক্ষণ পর্যন্ত আমি প্রতিদিনের পড়া পড়ে শেষ করতে না পারছি ততক্ষণ পর্যন্ত আমি ঘুমাবো না, এরকম টাইপের একটা টেন্ডেন্সি আমার মধ্যে ছিল। তো যে কারণেই হয়তো আমি মাত্র 2 থেকে আড়াই বছরের মধ্যে আমি চাকরিটা পেয়ে গেছিলাম। হ্যাঁ, হয়তো ডাব্লিউবিসিএস টা পেতে আরো একটু লেট হয়ে গেল, মানে রেজাল্ট বেরোতে লেটের কারণে হয়ে গেল। তো আমি আমি দেখেছি প্রিপারেশন ফেজে অন্যান্যদের তুলনায় আমি অনেক অল্প সময়ের মধ্যে চাকরি পেয়েছি। তো হয়তো এই সমস্ত গুলোই আমার ব্যাকগ্রাউন্ড হিসাবে খুব ভালো কাজ করেছে, আমাকে মোটিভেট করেছে, বা সেরকম হিসাবে আমি একটা ভালো জায়গায় নিজেকে নিয়ে যেতে পেরেছি। একদম। রফিকুল ইসলাম প্রচন্ড ডিসিপ্লিন। আমরা যখন দেখেছি ওয়াদা হাউসে একই সঙ্গে ছিলাম 12 থেকে 14 মাস। তো তখন দেখেছি সে প্রচন্ড ডিসিপ্লিন ছিল। তাই অনেকে, আমরাও বলেছি, অনেকে হয় না যে 10 জন একসঙ্গে থাকলে একটু রাগায় একে অপরকে, মানে তার ব্যবহার দেখে, সে খারাপ হোক বা ভালো ব্যবহার হোক। তো এ প্রচন্ড বেশি ডিসিপ্লিন ছিল, তাই আমরা অনেকেই হয়তো কথা শুনিয়েছি, ওর সামনেই শুনিয়েছি বা ই করেছি, রাগিয়েছি। তো সেটারই ফল আজকে হাতে নাতে সে পেয়েছে। আহ 8 থেকে 10 ঘন্টা যে পড়াশোনার কথা বললো, যে ডিসিপ্লিনের কথা বললো, আমার একটা মনে পড়ছে যে তুমি নিচে ক্যান্টিনে যখন খেতে যেতে তখন তোমার কানে হেডফোন গোজা থাকতো। অল ইন্ডিয়া রেডিওর একদম। মনে হয় তুমি হুম রাত্রি 9টার সময় যে ইংলিশ হুম হুম। নিউজটা হয়, বুলেটিনটা, সেটা তুমি শুনতে। ইংলিশ নিউজ পেপার, হ্যাঁ, দা হিন্দু অ্যানালাইসিসটা। হ্যাঁ। হ্যাঁ, আর ইংলিশ বুলেটিন, এগুলো শুনতে। হুম, তো একদম। হুম। সেই যে 4 বছর বা 5 বছর পড়াশোনা থেকে ডিটাচ হয়ে থেকে যে নিজেকে কিভাবে ডিসিপ্লিন ওয়েতে এনে 8 থেকে 10 ঘন্টা নিজে পড়াশোনা কন্টিনিউ চালিয়ে যাওয়া, তো সেটা রফিকুল ইসলাম পেরেছে একমাত্র এই নিজেকে জেদ, জেদ, সে জেদটাকে কাজে লাগিয়ে নিজের যে খারাপ ইচ্ছা বা যে অলসতা, সেটাকে বশে এনে সে কন্টিনিউয়াস পড়াশোনা করে গেছে। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা আমার মনে আসছে যে তুমি প্রচন্ড ডিসিপ্লিন শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রে না, তোমার অ্যাটিয়ার বা বিহেভিয়ার সব ক্ষেত্রেই আমরা দেখেছি। কারণ এটা হয়তো তোমার কর্পোরেট লাইফ হুম স্টাইলের জন্য এটা হুম হুম। মানে সেটা কন্টিনিউ হয়েছে। তো এটা কি কোনো ভাবে তোমার পিটিতে হেল্প করেছে, পার্সোনাল ডিটেইলস? অবশ্যই, অবশ্যই, অবশ্যই। এটা একটা ছিল, মানে বেসিক্যালি পাবলিক স্পিকিং বা স্পষ্টভাবে কথা বলতে পারা, কোনো কিছু কথাকে গুছিয়ে বলার একটা জিনিস, এই ব্যাপারগুলো কম বেশি একটু ছিল আমার মধ্যে। তো সেটা তো অবশ্যই আমাকে হেল্প করেছে পিটিতে। আর একটা ব্যাপার যে পিটিতে আমি খুব একটা নার্ভাস হয়নি, কারণ ওই যে ভেবে নিয়েছিলাম একটা আগে থেকেই যে কি আবার হবে, আমাকে তো মারবে না ধরে, হয়তো দু দু চারটে দু চারটে কথা শুনিয়ে দেবে। হ্যাঁ, তো শুনিয়ে দিলে কি হবে, তারা তো গিয়ে আর ইউটিউবে বলে বেড়াবে না বা মিডিয়াতে বলে বেড়াবে না যে আমরা এই ছেলেটাকে অপমান করেছি। হ্যাঁ, সুতরাং কি হবে, খুব বড় যে 2-4 চ্যানেল শুনে নেবো। হ্যাঁ, এই একটা নেগেটিভ আমি অলরেডি ভেবে গেছিলাম। যে কারণে আমার কি হয়েছিল যে হ্যাঁ, মানে আমি রেডি ছিলাম যে কোনো কিছু নেগেটিভ হলে সে ব্যাপারটা আমি একসেপ্ট করার জন্য রেডি ছিলাম। তো তাই আমার ক্ষেত্রে ব্যাপারটা, মানে আমি অতটা নার্ভাস হয়নি প্রথমে গিয়ে। হ্যাঁ, অবশ্যই এরকম বলবো না যে একদমই একদমই নার্ভাস হয়নি, তো বলবো না। ঢুকে মানে ইন্টারভিউ রুমে এন্টার করার পর কিছুটা নার্ভাসনেস ছিল, বাট কথা বলতে বলতে মোটামুটি 2-3 মিনিট কথা বলার পর সেটা ক্লিয়ার হয়ে যায়, এবং খুব মানে ইন্টারভিউ খুব সুন্দর হয়েছিল আমার। আর আমার তো মানে মনে হয় সবচেয়ে লম্বা ইন্টারভিউ হয়েছিল, প্রায় 20 মিনিটের কাছাকাছি। হ্যাঁ, যেখানে সবার এভারেজ 12 থেকে 13 মিনিট ছিল, সেখানে তোমার 20 মিনিট হয়েছিল। আর তুমি যেটা বললে যে আমার কি হবে, কি মানে কি করবে, তো সেটা হয়তো আমিও বলেছিলাম মনে হয় তোমাকে আগের দিন যে হারানোর হ্যাঁ, কিছু নেই, তুমি নিজের বেস্টটা দিয়ে এসো। সেই তো সেটা তো তোমার সেই। নিজে থেকেই ছিল ঠিক করা। তো সেক্ষেত্রে কোনো অসুবিধা হয়নি।
তো এই ভিডিওটি আর লম্বা করছি না। এরপরে ভিডিওতে আমরা আসবো যে তার এত হাই এমসিকিউ মার্ক এবং কি স্মার্ট ওয়েতে সে পড়াশোনা করেছে, কি বই ফলো করেছে এই বিষয়ে এরপরে ভিডিওতে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যারা প্রিপারেশন নিচ্ছ তারা প্রিপারেশন নেও ভালোভাবে। আমরা পরের ভিডিও খুব শীঘ্রই আনছি। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ।